866712 তাহলে সলভ প্রবলেমস এটা কি মিশ্র সার্কিট মিক্সড সার্কিট মিক্সড সার্কিট বলতে আমরা আগে বলেছিলাম যে সার্কিটে সিরিজ সংযোগ এবং প্যারালাল সংযোগ দুইটাই থাকে এই ধরনের সংযোগের সমন্বয়ে যে সার্কিট তৈরি করা হয় তাকে বলা হয় মিক্সড সার্কিট বা মিশ্র সার্কিট মিশ্র সার্কিটের সমাধান কিভাবে করতে হবে তাহলে একটা মিশ্র সার্কিট আঁকি আমি এটা হলো একটা মিশ্র সার্কিট এখানে একটা ভোল্টেজের উৎস দিলাম তাহলে এগুলির যদি মান দেওয়া যায় এখানে আরেকটা রেজিস্ট্যান্স এভাবে সংযুক্ত আছে এগুলি মান দিলাম যে এটা 22 ওহম এখানে 22 ওহম আর এটা 1 ওহম তাহলে এখানে দিলাম 12 ওহম হ্যাঁ এখানে দিলাম 3 ওহম আর এখানে দিলাম 1 ওহম তাহলে এখানে এরকম দেওয়া হলো এখানে দিলাম 10 ওহম হ্যাঁ এখানে দিলাম 6 ওহম আর এখানে দেওয়া হলো 12 ভোল্ট বা 24 ভোল্ট যাই দিই 24 ভোল্ট এটা প্লাস এটা মাইনাস তাহলে এই সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করো এবং সমতুল্য রোধ নির্ণয় করো তাহলে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আর মোট কারেন্ট কত এটা নির্ণয় করতে হবে তাহলে সমতুল্য রোধ নির্ণয় করার জন্য যে সহজ পদ্ধতি যে নিয়মটা তাহলে যেদিকে সোর্স থাকবে সোর্সের উল্টা দিকে এই দিক থেকে হিসাব করে আস্তে আস্তে এদিকে আসতে হবে তাহলে উল্টা দিকে আছে 22 ওহম আর 22 ওহম এই দুইটা রোধ প্যারালাল আছে তাহলে দুইটা রোধ যদি প্যারালাল থাকে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাহলে রোধদ্বয়ের সমতুল্য রোধ হবে এই রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই এই রোধদ্বয়ের যোগফল তাহলে আবার যদি সমান মানের থাকে তাহলে সমান মানের দুইটা প্যারালালের দুইটা রোধের সমতুল্য রোধ হবে এই মানের অর্ধেক কারণ 22 × 22 ডিভাইডেড বাই 22 + 22 সমান 11 হবে তাহলে এই দুইটা রোধের সমতুল্য রোধ হবে 11 তাহলে আমরা এখানে 11 ওহম আবার এখানে আছে একটা 1 ওহম এটা হলো 1 ওহম আবার এখানে আছে 12 ওহম এখানে আছে 1 ওহম এখানে 3 ওহম 3 1 আর এখানে আছে 12 ওহম এটা হলো 12 ওহম আর এইখানে আছে 10 ওহম আর এখানে আছে 6 ওহম তাই সার্কিটটা এরকম হয়ে যাবে এটা এইরকম হয়ে যাবে তাহলে এখানে হলো 24 ভোল্ট আমি দেখাচ্ছি এটা হলো 6 ওহম এখানে 6 ওহম 1 ওহম আর এটা হলো 10 ওহম তাহলে এই দুইটা মিলে 11 ওহম আর এখানে আছে 1 ওহম আর এখানে থাকলো 12 ওহম এই 3 আর এই 1 তাহলে এখন দেখি যে এই দুইটা রোধ এক লাইনের মধ্যে এক তারের মধ্যে আছে 1 ওহম আর 11 ওহম তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে সিরিজে কম্বিনেশন করলে এই দুইটার সমতুল্য রোধ হবে সিরিজে আমরা জানি যে সমতুল্য রোধ সরাসরি যোগফল তাহলে 11 আর 1 12 তাহলে এই দুইটা রাখার দরকার নাই আমরা 12 ওহমের রোধ লিখব কেন 12 ওহম হ্যাঁ এই দুইটা মিলে হলো 12 ওহম এটা যে কোনোভাবে এই তারের মধ্যে থাকলেই হবে এই 12 ওহম এখন এই 12 ওহম আর এই 12 ওহম এই 12 ওহমের এক মাথা এখানে আছে আবার এই 12 ওহমের এক মাথা এইখানে আছে আবার এই 12 ওহমের এক প্রান্ত এখানে আবার এটার এক প্রান্ত এইখানে তার মানে এই 12 প্যারালালে আছে তাহলে প্যারালালের সমতুল্য রোধ হবে 12 × 12 ডিভাইডেড বাই 12 + 12 তার মানে এখানে হবে 6 তাহলে এই দুইটা রোধ রাখার দরকার নাই আমরা দুইটার সমতুল্য মান হলো 6 ওহম আমরা এখানে লিখব 6 ওহম এই দুইটার সমতুল্য মান হবে 6 ওহম তাহলে এখানে অথবা এখানে দিয়ে দিব 6 ওহম এটা হলো 6 ওহম এখন দেখব যে
এইটা 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 এই 3 ওহম 6 ওহম 1 ওহম এইগুলো এক লাইনের মধ্যে আছে, এক তারের মধ্যে। তাহলে এখানে তো কারেন্ট সমান থাকবে, এদিক থেকে যে কারেন্টটা আসবে এটা কারেন্ট সমান থাকবে। কারেন্ট যদি সমান থাকে তাহলে আমরা বলেছিলাম যে এই শাখার রোধগুলি রেজিস্ট্যান্স, এই রোধগুলি রেজিস্ট্যান্সগুলি সিরিজ। তাহলে 1 3 6 এই তিনটা হলো সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে এখানে এতগুলি রেজিস্ট্যান্স না রেখে আমরা এটাকে সমতুল্য একটা মানে কনভার্ট করব। তাহলে সিরিজে সমতুল্য রোধ হবে সরাসরি যোগফল 6 + 3 + 1, তাহলে এখানে হবে 10 ওহম। এই তিনটা মিলিয়ে হবে 10 ওহম। তাহলে এখানে 10 ওহম একটা রোধ দিয়ে কনভার্ট হয়ে গেল, এই 10 ওহম সমতুল্য মান। তাহলে এখানে হয়ে যাবে, আমরা এখানে দিব 10 ওহম। এখন এই 10 ওহম এই 10 ওহম এই দুইটা আছে প্যারালাল। তাহলে প্যারালালের সমতুল্য রোধ কীভাবে বের করে? দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল, 10 × 10 / 10 + 10। তার মানে এটা দুইটা মিলিয়ে সমতুল্য মান হবে 5 ওহম। তাহলে এই দুইটা মিলিয়ে সমতুল্য মান হবে 5 ওহম। এই 5 ওহম একটা রোধ দ্বারা এখানে এইভাবে দেখাই দেব 5 ওহম। তাহলে 5 ওহম, এখানে 5 ওহম, আর এখানে আছে 6 ওহম। তাহলে এখন তো এই কারেন্টটা এদিকে আসতেছে, এদিকে আসছে, তাহলে এই 5 ওহম আর 6 ওহম এটা একটা লাইনের মধ্যে আছে, মানে এটা কারেন্ট ভাগ হওয়ার কোনো ব্যবস্থা নাই। তার মানে 6 ওহম আর 5 ওহম এখন সিরিজে আছে। তাহলে সমতুল্য রোধ RT বা সমতুল্য রোধ বা টোটাল রেজিস্ট্যান্স হবে 6 + 5 = 11। এটা হলো সার্কিটের সমতুল্য রোধ। তাহলে এখানে কারেন্ট কত হবে? I = V/R, মানে 24/11। তাহলে যা হবে এত অ্যাম্পিয়ার, এটা হবে কারেন্ট, এই সার্কিটের কারেন্ট। আর সমতুল্য রোধ হবে 11 ওহম। তাহলে এই সার্কিটে এখানে এখানে হচ্ছে যে 11 ওহম আর এখানে 12, এই 12 12 প্যারালাল করলে 6 এর সাথে 3 আর 1 যোগ, তাহলে হবে এখানে 10। এই 10 10 প্যারালাল করলে হবে 5, এই 5-এর সাথে 6 যোগ করলে হবে 11। তার মানে এই সার্কিটের সমতুল্য রোধ 11 ওহম। এখন যদি বলা হয় যে এখানে যে 10 ওহমের রোধ আছে, এইখানের পটেনশিয়াল কত, মানে এখানের ভোল্টেজ কত হবে যদি এটা বলা হয়, তাহলে এই 10 ওহম রোধ মনে করি এই এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এই 10 ওহম রোধটা মনে করি এ এবং বি বিন্দুতে সংযুক্ত আছে। তার মানে যদি বলা হয় যে VAB কত, হ্যাঁ, এটা যদি বলা হয়, অথবা 10 ওহমের এখানে যে 10 ওহম আছে এটার ভোল্টেজ ড্রপ কত, এটা বের করতে হবে। তাহলে এটার ভোল্টেজ বের করতে হলে এখানে কারেন্ট জানতে হবে, কারণ আমরা জানি V = IR। তাহলে এটার কারেন্ট মনে করি এটা মনে করি I2, আর এটার কারেন্ট মনে করি I1। তাহলে I2 আমরা কেমনে পাবো? এটা দুইটা পদ্ধতিতে পাওয়া যায়। তো এখানে যে 24 ভোল্ট আছে প্লাস মাইনাস, এই সোর্স থেকে কারেন্ট বের হয়ে এদিকে আসবে, এসে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তাহলে এখানে আছে 6 ওহম, এখানে আছে 6 ওহম, আর এখানের কারেন্ট হলো এই যে এটা 24/11। তাহলে এখানের কারেন্ট হলো এটা, তাহলে এখানের ভোল্টেজ কত? V = IR, I কত? 24/11, I হলো 24/11, এটা হলো I, আর এটা হলো এখানের I, আর এখানে আর কত? 6 ওহম, এই 6 ওহম। তাহলে এইটা হবে এখানের ভোল্ট, হ্যাঁ, এত ভোল্ট যা হয় ক্যালকুলেশন করলে এইখানের ভোল্ট হবে এত। আবার এই সোর্স থেকে এই যে ভোল্টেজটা VABটা আমরা পরে বাইর করবো, এখানে হলো V6 ওহম, 6 ওহমের ভোল্টেজ ড্রপ। এখানে হলো এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ, V = IR। এখন VAB কত হবে? VAB এখানে টোটাল ভোল্টেজ হলো, সোর্সের ভোল্টেজ হলো 24 ভোল্ট, আর তার থেকে এখানে ড্রপ হয়ে গেল এই ভোল্টেজটা, হ্যাঁ, এই ভোল্টেজটা ড্রপ হয়ে গেল। তাহলে এটা থেকে মাইনাস করতে হবে, মাইনাস এই ভোল্ট 24/11 × 6। তাহলে এইখানে যা হবে এটা হবে VAB, এ এবং বি বিন্দুর ভোল্টেজ। অর্থাৎ এই সোর্স ভোল্টেজ থেকে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, এই ড্রপ ভোল্টেজটা মাইনাস করলে যে ভোল্টেজটা বাকি থাকবে সেইটা আসবে এখানে, সেই ভোল্টেজটা এখানে আসবে, মানে VAB মান হবে এটা। এখন যদি বলা হয় যে I2 কত, মানে 10 ওহমের কারেন্ট কত, এখানে ভোল্টেজটা যদি পাওয়া যায়, এই যে ভোল্টেজটা পেয়ে গেলাম এইভাবে,
তাহলে এখানের রেজিস্ট্যান্স জানা আছে, তাহলে I2 পাওয়া যাবে। I2 হবে I2 ইজ ইকুয়াল টু V/R, মানে এখানের ভোল্টেজটা হলো এটা, এখানে যা পাওয়া যাবে এই ভোল্টেজ, আর এখানে রেজিস্ট্যান্স হলো 10 ওহম, তাহলে এইভাবে I2 পাওয়া যাবে। হ্যাঁ, যদি বলে I1 কত, হ্যাঁ এই সার্কিটে দেখানো হলো যে I1, তাহলে এই শাখায় কত কারেন্ট যাবে, তাহলে এই দিক দিয়ে মোট কারেন্ট আসতেছিল এই যে এইটা, এই কারেন্ট থেকে কিছু অংশ এদিকে চলে গেল মানে I2, তাহলে এই দিকে যাবে I মাইনাস I2, অর্থাৎ I1 হবে I মাইনাস I2। এভাবে আমরা শাখা কারেন্টগুলি বের করতে পারি। আর আরেকটা নিয়ম আছে শাখা কারেন্ট বের করার জন্য, এই নিয়মটা জানা থাকলে অনেক সুবিধা আছে। যেমন যদি কোনো সার্কিটে এরকম যদি থাকে, দুইটা শাখা থাকে, এরকম আছে দুইটা শাখা, তাহলে এখানে একটা সোর্স দেখালাম যে একটা সোর্স আছে, তাহলে এদিক দিয়ে কারেন্ট আসলো I, আর এদিক দিয়ে কারেন্ট I1, আর এদিক দিয়ে কারেন্ট I2। এইটার মান রোধের R1 আর এই রোধের মান R2, আর এখানে B। তাহলে I1 কত, I2 কত, এটা কারেন্ট ডিভিশন রুল। কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে I1 I2 নির্ণয় করা যায়। তাহলে কারেন্ট ডিভিশন রুল যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে এখানে I1 এর মান হবে মোট কারেন্ট ইন্টু, মোট কারেন্ট হলো I, এই যে কারেন্ট এখানে যেটা ঢুকতেছে সোর্স থেকে যে কারেন্ট আসতেছে, মোট কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স, এই শাখার অপোজিট হলো R2 ডিভাইডেড বাই দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল R1 প্লাস R2, এটা হলো কারেন্ট ডিভিশন রুল। আবার যদি বলে I2 বের করো, তাহলে I2 হলো মোট কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স। এখন মোট কারেন্ট তো এটা, তাহলে I2 বের করব। যখন I2 বের করব, এই শাখার অপোজিট রেজিস্ট্যান্স হলো R1, তাহলে R1টা এখানে লিখব, আর ডিভাইডেড বাই মোট এই দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল R1 প্লাস R2, এইটাকে বলে কারেন্ট ডিভিশন রুল। এই রুল অ্যাপ্লাই করেও, এই নিয়মটা এখানে প্রয়োগ করেও আমরা শাখা কারেন্টগুলি নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা হলো মিশ্র সার্কিট, মিশ্র সার্কিটের সমাধান। আবার কোনো সার্কিটে যদি এরকম থাকে যে এরকম কতগুলি রোধ আছে মিশ্র সার্কিটে, এরকম আছে, এখানে আছে 5 ওহম, এখানে 6 ওহম, হ্যাঁ এরকম আছে, এখানে আছে 10 ওহম, এগুলি ওহম, তাহলে এখানে আছে 20 ওহম, আর এখানে আছে সাপোজ 100 ভোল্ট। তাহলে এই সার্কিটের কারেন্ট I নির্ণয় করো। I ইজ ইকুয়াল টু কি, আর সমতুল্য রোধ কি, সমতুল্য রোধ RE বা এটার মান কত, আর মোট কারেন্ট কত, সার্কিটের মোট কারেন্ট কত। তাহলে প্রথমে সমতুল্য রোধ বের করে নিতে হবে। তাহলে সমতুল্য রোধ নির্ণয় করার সময়, তাহলে এই দুইটা প্যারালাল, তাহলে প্যারালালের সমতুল্য মান দুইটা মিলে একটা হয়ে যাবে। তাহলে একটা হইলে দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল, এই একটা হয়ে গেল, এই দুইটা মিলে একটা হয়ে গেল। হ্যাঁ, আবার এই দুইটা মিলে একটা হয়ে গেল, এইটার সাথে আবার 10 ওহম প্যারালাল। এখন এই প্যারালাল এইখানে একটা হবে এইটা, আর এটা প্যারালাল, এই দুইটা মিলে আবার প্যারালালের সমতুল্য মান বের করতে হবে, তার সাথে এটা হবে সিরিজ, এইভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে I ইজ ইকুয়াল টু V/R। আচ্ছা ভালো, এটা আগের যে প্রবলেম দেখাইলাম সেটার মতো। এখন যদি এই যে এখানে প্যারালাল শাখা আছে, এখানে যদি এরকম একটা এরকম দেখানো থাকে, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা শর্ট আছে, অর্থাৎ 5 ওহম আর 6 ওহম এই দুইটা রোধ একটা তার দিয়ে শর্ট করা আছে। যদি একটা তার দিয়ে শর্ট করা থাকে এরকম, তাহলে দেখতে হবে যে এটা কিভাবে শর্ট করা আছে। তাহলে এই শর্টের তারটা এই 5 ওহম রোধের এক মাথায় আছে, এই যে কারণে এই তারের সাথে সংযোগ আছে। আবার 5 ওহম রোধের অপর প্রান্তেও আছে এই তারটা,
আবার এখানে 6 ওহমের এই প্রান্তে এটা সংযোগ আছে, আবার এই 6 ওহমের ওই প্রান্ত সংযোগ আছে। তাহলে এখানে 5 ওহম আর 6 ওহম, হ্যাঁ, এই দুইটা রোধ শর্ট করা হয়, এখানে শর্ট আছে। আবার দেখো এটা যদি শর্ট আছে তাহলে এই দুইটা শর্ট আছে, তাহলে এই দুইটা হিসাবের বাইরে যাবে। আবার এখানেও শর্ট আছে, তাহলে এই দুইটা যদি হিসাবের বাইরে চলে যায় তাহলে এই বিষয়টা হচ্ছে যে এটা শর্ট হয়ে গেল। তার মানে এইটার সাথেও এখানে শর্ট আছে, এই 10 ওহমও এখানে শর্ট সার্কিট আছে। তাহলে এই তিনটাই হিসাব থেকে বাদ যাবে। কেমনে বাদ যাবে? কারণ এটা তো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এসে এদিক দিয়ে যাবে, গেল, তাহলে এখানে তো শর্ট, আবার এইটাও শর্ট, তার মানে সবগুলো শর্ট। তাহলে কারেন্ট এদিক দিয়ে এইদিকে চলে আসবে, নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভে এইভাবে ঘুরে চলে আসবে। তার মানে এই তিনটাই এখানে শর্ট। দেখো এই দুইটা শর্ট হলে এই 6 ওহম আর 5 ওহম এটা ভ্যালুলেস। তাহলে ভ্যালুলেস যদি আমরা এরকম করি তাহলে এটা এরকম হয়ে যাবে, মনে করতে হবে এরকম। এখন দেখো এই 10 ওহমেরও এই 10 ওহম রোধ এটাও কিন্তু শর্ট, কারণ 10 ওহমের দুই প্রান্তে এই তারটা আছে, তাহলে এটাও শর্ট, তার মানে এটাও ভ্যালুলেস। তার মানে এটা এরকম আর এরকম একই কথা, এটা এরকম আর এদিকে শর্ট একই। তার মানে এখানে শুধুমাত্র রোধ আছে 20 ওহম এই সার্কিটে, তাহলে এইগুলি হিসাব থেকে বাদ যাবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র কার্যকরী রেজিস্ট্যান্স হবে বর্তনীর শুধুমাত্র 20 ওহম। তাহলে আর ই ইজ ইকুয়াল টু আর এই সমতুল্য রোধ হলো 20 ওহম, এই সার্কিটের সমতুল্য রোধ 20 ওহম। তাহলে কারেন্ট কত? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে 100/r এর মান 20, তাহলে 5। তাহলে এখানে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, এ দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত। এগুলো শর্ট সার্কিটের বেলায় এরকম কিছু উদাহরণে আছে, তোমরা এগুলি দেখবে। তো এলো মিশ্র সার্কিট। তাহলে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট, এই তিন সার্কিটের এই যে সমস্যাগুলি আছে তোমরা এগুলা উদাহরণে অনেকগুলি করা আছে, তোমরা এগুলি দেখে দেখে প্র্যাকটিস করবে। তো এরপরে আছে তোমাদের আরেকটা আছে এসি সার্কিটের উপর। এসি সার্কিট মানে অল্টারনেটিং কারেন্ট, যে সার্কিটে এসি সাপ্লাই দেওয়া হয়, এসি সাপ্লাই সোর্স হিসাবে কাজ করে, সেটা হলো এসি সার্কিট, অল্টারনেটিং কারেন্ট। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, যে সার্কিটের সোর্স হিসাবে এসি থাকে সেটা হলো এসি সার্কিট। তাহলে এসি সার্কিটের তিনটা বিষয় আছে এখানে। রেজিস্টর তো বুঝলা, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। রেজিস্টর তো কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে, ইন্ডাক্টর কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। ইন্ডাক্টর হলো কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। এই বাধা দেওয়ার এই যে পরিবর্তনকে বাধা প্রদান করে এই ধর্মকে বলে ইন্ডাক্টরের, এই ধর্মকে বলে ইন্ডাকটেন্স। আর ক্যাপাসিটর রেজিস্টরের সিম্বল, ইন্ডাক্টর জাস্ট একটা পরিবাহী তারের কয়েল, পেছানো পরিবাহী, এটাকে ইন্ডাক্টর বলা হয়। ক্যাপাসিটরের সিম্বল এরকম, ক্যাপাসিটর সমান থাকে। আবার ব্যাটারির বেলায় কিন্তু ছোটো বড়ো হয়, এটা হলো সেলের একটা বড় থাকে একটা ছোটো থাকে, এরকম না, দুইটা সমান। ক্যাপাসিটরের দুইটা প্লেট, এটা হলো ক্যাপাসিটরের কন্ডাক্টিং প্লেট, আর মাঝখানে হলো অপরিবাহী মাধ্যম, আর এটা হলো পরিবাহী তারকে কয়েল আকারে এভাবে পেঁচানো থাকলে এটাকে ইন্ডাক্টর বলে। যেমন এই যে টিউব লাইটে থাকে চুক কয়েল, এটাও একটা ইন্ডাক্টর। তাহলে আমরা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই দুটা আজকে দেখব। তাহলে ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর হলো একটি পেঁচানো কয়েল, পরিবাহী তারের একটা পেঁচানো কয়েল, এটাকে বলে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কারেন্ট প্রবাহ, ইন্ডাক্টরে যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন ইন্ডাক্টর তার যে ধর্মের মাধ্যমে কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে, এই ধর্মকে বলে ইন্ডাকটেন্স, এই ধর্মকে বলে ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাক্টর কি করে? কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে যদি এসি প্রবাহ করা হয়, কারণ এসি তো সময়ের সাথে পরিবর্তনশীল, যে এসি
এসি, এদিকে টাইম সময়ের সাথে পরিবর্তনশীল, এদিকে ভোল্টেজ বা কারেন্ট হতে পারে, ভোল্টেজ কারেন্ট হতে পারে, তাহলে সময়ের সাথে পরিবর্তনশীল। আর ডিসি, ডিসি তো স্টেট, এটা সময়ের সাথে পরিবর্তনশীল না। হ্যাঁ, এটা হলো ডিসি। তাহলে এখানে ইন্ডাক্টরের ধর্মের মধ্যে বলা হচ্ছে যে ইন্ডাক্টর কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। এই যে ধর্ম ইন্ডাক্টরের, তাকে বলে ইন্ডাকটেন্স। আর ইন্ডাকটেন্স প্রকাশ করা হয় এল দ্বারা। ইন্ডাকটেন্স প্রকাশ করা হয় এল দ্বারা। এলের একক, ইন্ডাকটেন্সের একক হেনরি। ইন্ডাকটেন্সের একক হেনরি। আর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, এই এলের কারণে এসি প্রবাহে যতটুকু বাধা পায় তাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের সূত্র হলো এক্সএল সমান 2πfl। এটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এক্সএল সমান 2πfl বা ওমেগা এল। ওমেগা এল, এখানে ওমেগা হলো কৌণিক ফ্রিকোয়েন্সি। ওমেগা 2πf 3.142, এফ হলো এখানে ফ্রিকোয়েন্সি, এখানে এফটা কি ফ্রিকোয়েন্সি, আর এল হলো এখানে ইন্ডাকটেন্স। তাহলে ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে যে এসি সার্কিটে যে কারেন্টের যে সাইকেল সংখ্যা প্রতি সেকেন্ডে, পূর্ণ সাইকেল প্রতি সেকেন্ডে, এই যে এখান থেকে এই পর্যন্ত এক সাইকেল ধরা হয়। এটা হলো ডিসি আর এটা হলো এসি। এই যে একটা অর্ধ সাইকেল, পজিটিভ অর্ধ সাইকেল, আবার নেগেটিভ অর্ধ সাইকেল। এই অর্ধ সাইকেল ও অর্ধ সাইকেল মিলে একটা পূর্ণ সাইকেল। এই পূর্ণ সাইকেল, এরকম পূর্ণ সাইকেল এক সেকেন্ডের ভিতরে এরকম পূর্ণ সাইকেল যত সংখ্যক হবে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এক সেকেন্ডের সাইকেল সংখ্যা, এক সেকেন্ড সময়ের ভিতরে সাইকেল সংখ্যা, এটাকেই বলে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির একক হলো সাইকেল পার সেকেন্ড বা হার্টস। সাইকেল পার সেকেন্ড বা হার্টস, বৈজ্ঞানিক হার্টসের নাম অনুসারে হার্টস। তাহলে এখানে অ্যাপটা হলো ফ্রিকোয়েন্সি আর এল হলো ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি? ইন্ডাকটেন্স মানে এটা গাণিতিকভাবে এভাবে দেখানো যায় যে যদি এন সংখ্যক পেজ থাকে, এন সংখ্যক পেজ একটা কয়েলের মধ্যে, এন সংখ্যক পেজ, আর যখন কারেন্ট একটা তার দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তারের চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, তারের চতুর্দিকে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই চুম্বক ক্ষেত্রের যে তারের চতুর্দিকে, এটাকে বলে লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। ম্যাগনেটিক ফ্লাক্স, এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক ফ্লাক্স। তার দিয়ে যখন কারেন্ট এসি প্রবাহিত হয়, অল্টারনেটিং কারেন্ট, তখন তারের চতুর্দিকে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় বা ম্যাগনেটিক ফ্লাক্স ফাই উৎপন্ন হয়। তাহলে এন সংখ্যক পেজ থাকলে ম্যাগনেটিক ফ্লাক্স হলো, প্রতি পেজে যদি ম্যাগনেটিক ফ্লাক্স ফাই হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের একক হলো ওয়েবার। ওয়েবার। তাই এন সংখ্যক যদি পেজ থাকে তাহলে এন ফাই ওয়েবার। আর এর ভিতর দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে আই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স এন ফাই ওয়েবার। তাহলে 1 এম্পিয়ার কারেন্টে কত হবে? এন ফাই বাই আই, এন ফাই বাই আই। এইটাকে ইন্ডাকটেন্স হিসাবে গাণিতিকভাবে দেখানো যায়। এটাই ইন্ডাকটেন্স। এল ইজ ইকুয়াল টু এন ফাই বাই আই, তার একক কি? হেনরি। তাহলে একটা তার দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তারের চতুর্দিকে ম্যাগনেটিক ফ্লাক্স হবে। কি কারেন্ট? অল্টারনেটিং কারেন্ট। এটা থেকে একটা ভোল্টেজ ইনডিউস হয়। এই অল্টারনেটিং কারেন্ট যখন পরিবাহী তার দিয়ে প্রবাহিত হয়, তখন তারের চতুর্দিকে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স, এটা ফ্যারাডের সূত্র, তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, পরে এক চ্যাপ্টার পরে আছে। ফ্যারাডের সূত্র অনুযায়ী এই কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয়, আবেশিত হয়। ইন্ডাকটেন্স মানে আবেশাঙ্ক, আবেশাঙ্ক ইন্ডাকটেন্স। ফ্যারাডের সূত্র অনুযায়ী ভোল্টেজ আবেশিত হয়, ইনডিউসড হয়। এই ভোল্টেজ মূল সাপ্লাই ভোল্টেজকে বাধা প্রদান করে। হ্যাঁ, এই যে মূল সাপ্লাই ভোল্টেজকে বাধা প্রদান করে, মূল সাপ্লাই ভোল্টেজকে বাধা প্রদান করে। এই যে কারেন্টের যে কোনো চেঞ্জ, পরিবর্তনশীল যে কোনো ধরনের পরিবর্তনকে বাধা প্রদান করে, এই ধর্মকেই বলে ইন্ডাকটেন্স, এবং তার একক হলো হেনরি। তাহলে ইন্ডাকটেন্সের জন্য কোনো এসি সার্কিটের এসি প্রবাহে যতটুকু বাধাপ্রাপ্ত হয় তাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স প্রকাশ করা হয় এক্সএল দ্বারা। এক্সএল এর সমান 2πfl।
আর এর একক হলো ওহম। আর শুধুমাত্র ইন্ডাকটেন্সের একক হেনরি, শুধুমাত্র ইন্ডাকটেন্সের একক হেনরি, আর এক্সেলের একক ওহম। কিন্তু যদি একটা ইন্ডাক্টরে যদি ডিসি প্রবাহ করা হয়, ডিসি সাপ্লাই দেওয়া হয় ইন্ডাক্টরে, এসি তো এখানে বলা হচ্ছে যে সময়ের সাথে পরিবর্তনশীল। হ্যাঁ, এই যে কোনো পরিবর্তনশীল চেঞ্জিং যে ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে বাধা প্রদান করে। কিন্তু ডিসি তো পরিবর্তনশীল না, এটা সমান থাকে, তাহলে তার ফ্রিকোয়েন্সি নাই। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি নাই, তাহলে ফ্রিকোয়েন্সি জিরো। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা জিরো, 2π × 0 × L। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স মানে বাধা সমান সমান জিরো। তার মানে একটা ইন্ডাকটিভ কয়েলে যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় তাহলে তার কোনো বাধা নাই, বাধা জিরো হয়ে যায়। মানে ডিসিকে সে কোনো বাধা প্রদান করে না, ডিসিকে সহজেই যাইতে দেয়। তাহলে একটা তারের মতো, জাস্ট এখানে কোনো বাধা থাকবে না, জাস্ট একটা তারের মতো কন্ডাক্টর। তাহলে এটা হলো এই যে ইন্ডাকটেন্স। এখানে যদি এসি থাকে, এসি হলে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এখানে এসির বেলায় ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স পাওয়া যাবে, মানে বাধা পাওয়া যাবে, কারেন্ট প্রবাহের পরিবর্তনকে সে বাধা প্রদান করে। তাহলে এটা হলো ইন্ডাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তাহলে এই যে ইন্ডাক্টর, এটা কোথায় ব্যবহার করা হয়? যেমন বাস্তবে তোমরা দেখছো যে ওই টিউবলাইটের মধ্যে যে চুক কোয়েল ব্যবহার করা হয়, এটাও একটা ইন্ডাক্টর। কমিউনিকেশন সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। তারপরে জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এইগুলোতে ইন্ডাক্টরের যে প্রিন্সিপালটা এখানে ব্যবহৃত হচ্ছে। ফ্যারাডের সূত্র তোমরা পরে চ্যাপ্টারে পড়বে। তাহলে এটা হলো ইন্ডাক্টর। তারপরে আছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর এর সিম্বল হলো এরকম। ক্যাপাসিটর তার দুইটা প্লেট থাকে, সমান্তরাল প্লেট, এটা প্লেট, তার মাঝখানে থাকে অপরিবাহী মাধ্যম। এই অপরিবাহী মাধ্যমকে ডাইইলেকট্রিক বলে। ক্যাপাসিটরের মাঝখানে দুই কন্ডাক্টিং প্লেটের মাঝখানে যে অপরিবাহী মাধ্যম থাকে তাকে বলে ডাইইলেকট্রিক বা ইনসুলেটর। এটা হলো মাঝখানে যে অপরিবাহী মাধ্যম, এটা অপরিবাহী মাধ্যম মাইকা, সিরামিক, পেপার, এগুলি অপরিবাহী মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। আর এখানে এই যে প্লেট, এটা অ্যালুমিনিয়াম, তারপরে সিলভার, তারপরে ট্যান্টালাম, এগুলা ক্যাপাসিটরের প্লেট হিসাবে, কন্ডাক্টিভ প্লেট হিসাবে ব্যবহার করা হয়। ক্যাপাসিটর কে দুই ভাগে ভাগ করা হয়, ফিক্সড ক্যাপাসিটর, আরেকটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর। মানে ক্যাপাসিটেন্সের যে মানটা এটা ভেরি করা যায়, এটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটর। আবার ফিক্সড ক্যাপাসিটর আবার দুই রকম, পোলারাইজড আর নন পোলারাইজড। পোলারাইজড মানে পজিটিভ নেগেটিভ এটা চিহ্নিত থাকে, পজিটিভটা পজিটিভ দিকে সাপ্লাই দিতে হয় সরবরাহের, নেগেটিভটা নেগেটিভে সাপ্লাই। আর নন পোলারাইজডে এটা পজিটিভ নেগেটিভ কোনো চিহ্নিত নাই। তাহলে ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর দুটি সমান্তরাল প্লেট যদি মাঝখানে অপরিবাহী মাধ্যম দ্বারা পৃথক করা যায় তাহলে একটা ক্যাপাসিটর তৈরি হয়। ক্যাপাসিটর তার বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখতে পারে, বৈদ্যুতিক শক্তি চার্জ ধারণ করতে পারে। তার এই যে ধর্ম, এই ধর্মকে বলে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটরে যে বৈদ্যুতিক শক্তি বা চার্জ ধারণ করার যে ক্ষমতা বা এবিলিটি তাকে বলে ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপাসিটেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা সূত্রের মাধ্যমে পাওয়া গেছে। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ চার্জ কুলম্ব, কিউ হলো এখানে চার্জ, ভি হলো ক্যাপাসিটরে যদি যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে যে ভোল্টেজ প্রয়োগ করা হয়, হ্যাঁ, ডিসি বা এসি, এই যে ভোল্টেজ প্রয়োগ করা হলো এটা হলো ভি। ভি ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি চার্জের পরিমাণ কিউ হয়
একক ভোল্ট বৈদ্যুতিক চাপে কিউ বাই বি, এটাই হলো ক্যাপাসিটেন্স সি। হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি। আবার ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স, এটার সূত্র হলো ইপসিলন এ বাই ডি। এটা ক্যাপাসিটেন্সটা নির্ভর করে কী কী বিষয়ের উপর। এখানে ইপসিলনটা হলো এখানে যে ক্যাপাসিটরের সমান্তরাল প্লেটের মাঝখানে যে অপরিবাহী মাধ্যম থাকে, এই মাধ্যমের একটা কনস্ট্যান্ট, এইটা হলো ইপসিলন, এই মাধ্যমের কনস্ট্যান্ট। এই ইপসিলনের মান মাধ্যমটা কি পদার্থ তার উপর নির্ভর করে। এই মাধ্যমের কনস্ট্যান্ট এটাকে বলে পারমিটিভিটি, মাধ্যমের যে বৈশিষ্ট্য বা কনস্ট্যান্ট। আর এ হলো প্লেটের, এখানে এ হলো এই সমান্তরাল প্লেটের ক্ষেত্রফল, আর ডি হলো দূরত্ব, দুই প্লেটের মাঝখানে দূরত্ব। তাহলে দুই প্লেটের মাঝখানে দূরত্ব যদি বেশি হয় তাহলে ক্যাপাসিটেন্স কম হবে, আর যদি সমান্তরাল প্লেটের এরিয়া বেশি হয় তাহলে ক্যাপাসিটেন্স বেশি হবে। তাহলে ক্যাপাসিটর যে অল্প সময়ের জন্য চার্জ ধারণ করে রাখতে পারে, যে ধর্ম, এই ধর্মকে বলে ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হয়? ক্যাপাসিটর তোমাদের নিশ্চয়ই তোমরা ক্যাপাসিটর দেখেছো যে সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো সিলিং ফ্যানের ক্যাপাসিটরের অনেক ফাংশন। এখানে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সে সিঙ্গেল ফেজ সাপ্লাই, সিলিং ফ্যানের যে মোটরগুলি ব্যবহার করা হয় এগুলি হলো সিঙ্গেল ফেজ মোটর। এই সিঙ্গেল ফেজ মোটরের কোনো ঘুরন্ত চুম্বক ক্ষেত্র থাকে না। এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য সিঙ্গেল ফেজটাকে দুই ফেজে ভাঙিয়ে দেয় ক্যাপাসিটর। আবার যে লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। হ্যাঁ, বিভিন্ন চার্জিং ডিসচার্জিংয়ে, যে কম্পিউটারে, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে, ফিল্টার সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে ক্যাপাসিটরের যে চার্জিং আর ডিসচার্জিং আছে, যেমন এই যে সমান্তরাল প্লেট, এই দুইটা সমান্তরাল প্লেট, তাহলে এখানে দিলাম ডিসি ভোল্টেজ দিলাম, তাহলে প্লাস মাইনাস। তাহলে এই যে প্লেটের স্বাভাবিক অবস্থায় তার পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় পজিটিভ চার্জ নেগেটিভ, এই প্লেটেরও পজিটিভ চার্জ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম পজিটিভ নেগেটিভ সমান সংখ্যক থাকে। এখানে পজিটিভ নেগেটিভ সমান থাকে। তাহলে এইভাবে যদি একটা ডিসি সোর্সের সাথে একটা ক্যাপাসিটরকে সংযোগ করে দেওয়া যায়, তাহলে তার যে এখানে যে ইলেকট্রনগুলি আছে নেগেটিভ চার্জ, এটা এদিকে এই ব্যাটারির পজিটিভের আকর্ষণে এদিকে চলে আসবে, এসে এইদিকে জমা হবে, এটা এদিকে চলে আসবে, এইদিকে জমা হবে, এটা এদিকে চলে আসবে, এদিকে জমা হবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে এইদিকে এই যে নেগেটিভ চার্জগুলি এগুলি থাকবে না, তাহলে এই নেগেটিভ, আর এইদিকে পজিটিভ চার্জ আধিক্য হবে, এদিকে নেগেটিভ চার্জের আধিক্য হবে। তাহলে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স বিরাজ করবে, পিডি। এই পটেনশিয়াল ডিফারেন্স, এখানে যে সাপ্লাই ভোল্টেজ, এই দুইটা যদি সমান হয়ে যায়, হ্যাঁ, তখন আর এখানে কোনো চার্জ থাকবে না, তাহলে এই অবস্থায় থাকবে। এখন যদি এই ব্যাটারিটাকে এইভাবে সরাই দেওয়া যায়, তাহলে এই যে পটেনশিয়াল ডিফারেন্স, পজিটিভ আর নেগেটিভ চার্জ ক্যাপাসিটরের প্লেটে এগুলি থেকে যাবে। এটাকে যদি একটা ভালভের সাথে সংযোগ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো হবে। হ্যাঁ, মানে এটা জ্বলবে, বাল্বটা জ্বলবে, এই ইলেকট্রন প্রবাহ হয়ে বাল্ব জ্বলবে। তো এই একটা ইলেকট্রন গেল গা, এটার সাথে এখানে আসলো, এটা নিউট্রালাইজ হয়ে গেল। আবার এই ইলেকট্রন এদিক দিয়ে ঘুরে এইদিকে আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। এইটা আসলো, এইদিক দিয়ে ঘুরে এটার সাথে এটা নিউট্রাল হয়ে গেল। আবার এটা আসলো, এখানে আসলো, এটার সাথে আসা নিউট্রাল। তাহলে এইরকম তার চার্জ শেষ হয়ে যাবে, আর এই বাল্বটা তখন অফ হয়ে যাবে, এটা আর জ্বলবে না। যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আর এটা জ্বলবে না। এই ক্যাপাসিটর এইভাবে আগে দেখাইলাম যে চার্জিং কীভাবে হয়, এখন দেখাইলাম যে এটা ডিসচার্জিং কীভাবে হয়। বাল্বে ইলেকট্রন ফ্লোয়ের মাধ্যমে ডিসচার্জিং হয়। এটা হলো ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। এইভাবে মূলত একটা ক্যাপাসিটর কাজ করে। তো আর ইন্ডাক্টরে তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র, এখানে লেন্জের সূত্র, এগুলি ইন্ডাক্টরের ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, আর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। তাহলে ক্যাপাসিটেন্সের একক হলো ফ্যারাড,
আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এটা হলো এক্সি সমান 1/2 পাই এফ সি। ক্যাপাসিটেন্সের কারণে এসি সার্কিটে কারেন্ট প্রবাহের যতটুকু বাধা প্রাপ্ত হয় এসি সার্কিটে তাকে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এইটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের সূত্র হলো এক্সি সমান 1/2 পাই এফ সি। তাহলে এক্সি সমান 1/2 পাই এফ সি, তার মানে 1/ওমেগা সি। ওমেগা হলো এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর সি হলো এখানে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, আর ইন্ডাকটেন্সের একক হেনরি, আর ক্যাপাসিটেন্সের একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের একক, এটা তো বাধা, কারেন্ট প্রবাহের বাধা, এটা হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, তার একক হলো ওহম। তাহলে এসির ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স কম হবে, মানে এক্সি কম হবে, আর এক্সি কম হলে কারেন্ট বেশি যাবে। আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এক্সেল সূত্র হলো এক্সেল সমান 2 পাই এফ এল। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের বেলায় ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এক্সেলের মান বাড়বে, মানে বাধা বাড়বে। হ্যাঁ, আর এফ যদি কম হয় তাহলে বাধা কমবে। এটা সরাসরি ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি একটা ডিসি সার্কিটে যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি নাই, ডিসি সার্কিটও সোজা প্রবাহিত হয়। হ্যাঁ, ডিসি সার্কিট টাইম, এটা ডিসি সোজা প্রবাহ, তার সময়ের সাথে কোনো ভেরিয়েশন নাই, তার মানের কোনো সময়ের সাথে ভেরিয়েশন নাই, তার মানে ফ্রিকোয়েন্সি জিরো। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ডিসি সার্কিটে একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি ডিসি দেওয়া যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি জিরো। তাহলে ফ্রিকোয়েন্সি জিরো হলে 1/, এখানে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, মানে তাহলে কি হচ্ছে এনিথিং বাই জিরো, তার মানে এটা ইনফিনিটি, মানে অসীম, ইনফিনিটি। তার মানে এক্সিটা হলো অসীম, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স অনেক অসীম হয়ে। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স যদি অসীম হয় তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট যাইতে পারবে না, তার মানে এটা ডিসির বেলায়। তাহলে দেখা যাচ্ছে যে একটা ক্যাপাসিটর ডিসিকে ব্লক যাইতে দেয় না। হ্যাঁ, আর ইন্ডাক্টর কি করে, এসিকে সহজে তার ভিতর দিয়ে যাইতে দেয় না, কারণ তার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের মান বেড়ে যায়। তাহলে ক্যাপাসিটর ডিসিকে ব্লক করে, ডিসিকে যাইতে দেয় না, কিন্তু এসি যাইতে পারে। এগুলি মোটামুটি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ধর্ম। আর বৈদ্যুতিক প্রযুক্তিতে এই রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই তিনটা নিয়েই বেশি আলোচনা করা হয়। এগুলো মোটামুটি বেসিক বিষয় আর কি। আর এই রেজিস্টর, ইন্ডাক্টর ক্যাপাসিটরের আরও বিস্তারিত বর্ণনা আছে। তোমাদের এই অল্প সময়ে এটা এত বিস্তারিত তোমাদের সিলেবাসেও নাই, তবে কিছু প্রবলেম আছে, এগুলি আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে মিশ্র সার্কিটের সমাধান কীভাবে হবে, মিক্সড সার্কিট, তারপরে কারেন্ট ডিভিশন রুল, হ্যাঁ, তারপরে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সি, তারপরে ফ্রিকোয়েন্সির একক হার্টজ বা সাইকেল পার সেকেন্ড, এটার একক ওহম, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের একক ওহম, আর শুধু ইন্ডাকটেন্সের একক এল এর একক হেনরি, আর সি এর একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, এটার একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। এইগুলি আমরা দেখলাম। আর একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা আমরা দেখলাম। আর ইন্ডাক্টর, ক্যাপাসিটরের সিম্বল, ক্যাপাসিটরের ক্লাসিফিকেশান, হ্যাঁ, এগুলি আমরা দেখলাম। আর কোথায় ব্যবহার হয় এগুলি আমরা জানলাম।
তোমরা এই যে অ্যাসাইনমেন্ট করে রাখবে। এখানে দুইটা রেজিস্ট্যান্স এখানে প্যারালাল আছে, এটার মান দিলাম 10 ওহম, এটার মান দিলাম 5 ওহম, আর এটার মান দিলাম 20 ওহম, আর এখানে একটা দিলাম 2 ওহম, আর এখানে দিলাম 7 ওহম। এখানে ভোল্টেজ দিলাম 100 ভোল্ট। তাহলে এখানে এটা দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। এই প্রবাহিত কারেন্ট, সার্কিটে প্রবাহিত কারেন্ট আই। তাহলে ক সমতুল্য রোধ কত? এই সার্কিটের সমতুল্য রোধ কত? ক এই সার্কিটের মোট কারেন্ট আই কত? গ বি এ বি কত? এ এবং বি বিন্দুর ভোল্টেজ অর্থাৎ 7 ওহমের ভোল্টেজ কত এটা নির্ণয় করবে। হ্যাঁ, এই একটাই অ্যাসাইনমেন্ট, এটা করে আমার ইমেইলে দিবে। ইমেইল নাম্বার RAFIQUE। RafiqMPI@gmail.com, মানে স্পেস নাই, RafiqMPI@gmail.com। তো ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। আর এই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এইগুলি দ্বারা যে এসি সার্কিট তৈরি হয়, আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট, এইগুলি তোমরা একটু পড়ে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আরএল, আরসি, আরএলসি, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। ধন্যবাদ সবাইকে।